হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আর আজকে আমি অনেকটা রিকভার করে গেছি। লাস্ট কটা ভিডিওস থেকেই আস্তে আস্তে করে গলাটা একটু রিকভার করে নিয়ে গেছে, তো আজকে তো একদম ওয়েল অ্যান্ড গুড। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন আজকে আর কোনো দেরি না করে আমরা আমাদের কল রেকর্ডিংটা করে নিই। এবার ওনাকে ফোন করা যাক। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি সিক্রেট ডায়েরিজ চ্যানেল থেকে বলছি। মেনি মেনি কংগ্রাচুলেশনস, আপনার লেখাটা সিলেক্ট হয়েছে। তো আজকে কি আপনি তাহলে লাইভ কলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন সেই ঘটনাটা? হ্যাঁ, নিশ্চয়ই। বেশ বেশ, এটা কি আপনার সাথে ঘটেছে? আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো দেরি না করে আপনি শুরু করুন ঘটনাটা। ঘটনাটা হলো আমি অ্যাকচুয়ালি কলকাতার বাসিন্দা। একেবারে আমার মানে আহ, কলকাতার বুকেই বাড়ি বলতে পারেন। তো ঘটনাটা হচ্ছে আমাদের কলকাতার অন্যতম ঐতিহ্য ন্যাশনাল লাইব্রেরি ঘিরে। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরি আমরা অনেকেই জানি যে ওটা কিন্তু হন্টেড বলা হয়, কিন্তু এবারে আমার একটা ব্যাপার হলো, আমি হলো সায়েন্সের স্টুডেন্ট। তো সারা জীবন বিজ্ঞান নিয়ে পড়লেও যেটা হয়, যারা বিজ্ঞান নিয়ে পড়ে তার সচরাচর এইসব ব্যাপারে অত চট করে বিশ্বাসী হয় না। তো আমি হলাম ওরকম ধরনের একজন স্টুডেন্ট যে কিনা বিজ্ঞান নিয়ে পড়ছে, আর তাই সচরাচর এইসব ব্যাপারে আমার খুব একটা বিশ্বাসটা হয় না। তো এবারে আমার এবারে সায়েন্সের স্টুডেন্ট মানে বুঝতেই পারছেন আমার পড়াশোনারও অন্যরকম একটা প্রেশার, কারণ সায়েন্স মানেই তো আমাদের প্রায়োরিটি থাকে হয় নিট নয় জি, মানে হয় ডক্টরির জন্য বসবো নয় ইঞ্জিনিয়ারিং এর জন্য বসবো। তো এবারে তাই জন্য এবার এটা হলো 11-12 থাকতে তখনকার ব্যাপার। মানে আমি যখন ক্লাস 12 পড়ি, তখন যখন আমি ফুল ফ্লেজেড আর কি নিটের জন্য আর কি ট্রাই করছিলাম, মানে প্রিপারেশন করছিলাম। আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল আমি ডক্টরিতেই যাব। তো ওই জন্য আমি আর কি নিট হলো মানে ইনকেস যদি মানে না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, নিট হলো ডক্টর মানে হওয়ার জন্য আর কি পড়াশুনো করার জন্য যে এক্সামটা কোয়ালিফাই করতে হয়, সেই এক্সামটার নাম হলো নিট। এটা কিনা অল ইন্ডিয়া বেসিসে হয়, জয়েন্ট এন্ট্রান্সের একটা অংশ, যেটা পার্টিকুলারলি ডক্টরি ঘিরে হয়, মেডিকেল সায়েন্স ঘিরে হয় বেসিক্যালি। তো ওইটার জন্য নিট দিতে হয়। আপনি হল ইঞ্জিনিয়ারিং। তো এবার আমার ইন্টারেস্টটা আগে করে বায়োলজির ওপর। বায়োলজি আমি খুব ভালো স্টুডেন্ট আর আমার পছন্দের সাবজেক্ট। তো আমি তাই জন্য ডেফিনেটলি মেডিকেল লাইনটাকেই আমি বেশি প্রাধান্যতা দিয়েছি। তো আমি তাই জন্য নিটের জন্য ফুল ফ্লেজেড প্রিপারেশন করছিলাম। তো ওই টাইমে মানে যেটা হয় আর কি, মানে নিজে থেকে তাকানোর সময় থেকে বেশি পড়াশোনা, এরকম একটা ব্যাপার। আর সচরাচর একটা ব্যাপার আছে, আমি হলাম নার্ড টাইপের স্টুডেন্ট। আমার আর কি তাই জন্য বলতে পারেন বন্ধু থেকে পড়াশুনো বেশি। বন্ধুত্ব আমার অত বেশি নেই যে হ্যাঁ বন্ধুদের সাথে কোথাও ঘুরতে চলে যাবো, খেতে চলে যাবো, ওইসব নেই। আমার সবসময় যতটা ফ্রি টাইম পাই আমি পুরো পড়াশোনার পেছনে ইনভেস্ট করি। আচ্ছা। তো এবার আর কি ওই আমি তখন পুরোপুরি ভাবে ডেডিকেটেড ভাবে আমি আমার এক্সামের জন্য প্রিপারেশন করছিলাম। আমার ক্লাস 12 শেষের দিকে আরো বেশি করে আর কি, মানে ওই টাইমে তো আরো প্রেশারটা বেশি, কারণ নেক্সট ইয়ারই আর কি নিটের জন্য অ্যাপিয়ার করব। আর ওইটা হলো মান্থ, ওটা ডিসেম্বর মাসের ঘটনা। তো আর সামনের বছরই আমার নিটে বসতে হবে, কারণ আমার এক্সাম আইএসসি শেষ হবে, তারপরে আমার নিটের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। তো ওই কারণে আর কি আমি ওই টাইমে ফুল ফ্লেজে পড়াশোনা করছিলাম। তো এবারে আহ, একটা ডিস্ট্রাকশন হয়, স্টুডেন্টসরা এটা রিলেট করতে পারবে, সেটা হলো বাড়িতে থাকলে যদিও বা আমরা পড়াশোনা করছি, হচ্ছে বাবা মা দেখতে পাচ্ছে, চোখের সামনে ঘুরছি পড়াশোনা করছি দেখতে পাচ্ছে, কিন্তু তবু ওই বাড়িতে থাকলে যেটা হয়, 14 বার মা বললো এই মানা এটা একটু করে দে, তো বাবা বললো এই মানা এটা একটু এনে দে, তো এরকম এরকম হয়। যার জন্য একটা ডিস্ট্রাকশন তৈরি হয় যে একদিকে দেখতে পাচ্ছি তারাই এদিকে
আবার যখন পড়ছি তখন আবার তারাই বলবে এটা একটু পাশের দোকান থেকে এনে দে, এটা একটু করে দে। তো আমার ক্ষেত্রে সেটা হয়। তো ওই কারণে কি হয়, ডিস্ট্রাকশন হয়। তো তাই জন্য ঠিক করে কনসেন্ট্রেশনটা করা যায় না, মানে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। তো ওই কারণে আমি কি করি, স্কুল থেকে বাড়ি ফেরার পরে আমি বাড়ি থেকে ডাইরেক্ট চলে যাই ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করার জন্য। ওখানে, আর ওখানে এনভায়রনমেন্টটা লাইব্রেরি যেরকম হয় আর কি, একদম সাইলেন্ট। তো মন মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য একদম পারফেক্ট বলতে পারি। তো আমার খুব সুবিধা হয়। আর ওখানে নতুন মানে অনেক রকমের বই থেকে আর কি মিলিয়ে ঝুলিয়ে পড়া যায়, একটা মানে ব্রডার অ্যাসপেক্ট পাওয়া যায়। তো এই কারণে আমি ওখানে পড়াশোনা করছিলাম। তো এবার এবার পড়াশোনা করতে করতে অনেক রাত হয়ে যায় আমার, মানে আমি রাত জেগেও পড়াশোনা করি। কয়েকদিন স্কুল থাকা সত্ত্বেও মানে আমার মানে এক্সামটা প্রায়োরিটি রাদার দ্যান মানে হেলথ দেখতে গেলে। তো তাই জন্য আমি রাত জেগে জেগে পড়াশোনা করা শুরু করি। তারপরে কি ওই টাইমে অলমোস্ট উইন্টার ভ্যাকেশনও পড়ে গেছে, তো পরের দিন খুব একটা স্কুলের প্রেশার নেই। তো আমি রাত জেগে জেগে লাইব্রেরিতে পড়াশোনা করি, একটা দেড়টা অব্দি মোটামুটি মানে থাকার মানে ইচ্ছে প্রকাশ করি। কিন্তু ঘটনা হচ্ছে ওই যেহেতু ওই জায়গাটা হন্টেড বলে কনসিডার করা হয়, তো ওই কারণে আর কি অত দেরি অব্দি কারোকে থাকতে দেয় না ওখানে, গার্ড আর কি থাকতে দেয় না। সেই আর কি বলে, মা তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়াশোনা করো, দরকার পড়লে তুমি এই বইটা বড় করে নিয়ে চলে যাও লাইব্রেরিয়ানের থেকে, তারপরে কালকে এসে ফিরিয়ে দেবে বা কিছু, বাড়ি গিয়ে পড়াশোনা করো, এখানে থেকো না। এরকম আর কি বলে। কিন্তু এবারে আমার আপত্তি হয়, আমার অসুবিধা হয় এবারে। তো এইরকম আর কি দিন কয়েক চলার পরে আর কি ধীরে ধীরে এবার তখন স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, সবাই আর কি ওই টাইমে পড়াশোনা মানে যারা আমার মতো আর কি জয়েন্টসের জন্য প্রিপারেশন করছে তাদের তো আরো বেশি ভিড়, স্টুডেন্টের ভিড়। তো তারপরে এছাড়া অনেক স্টুডেন্ট, যেমন ধরুন আইআইএমস এর স্টুডেন্টসরাও আসে ওখানে পড়াশোনা করতে। তো স্টুডেন্ট ভালোই ভিড় হতে লাগে। তো তখন আর কি আর এরকম তাড়াতাড়ি ফিরিয়ে দিতে মানে আসতো না গার্ড। তখন আর কি গার্ড আর কি একটা দেড়টা অবধি থাকতে দিত পড়াশোনা করার জন্য। তো এবারে আমি ওই পুরো যতক্ষণ না গার্ড বলছে ততক্ষণ অব্দি টানা থেকে যেতাম। এবারে হয় কি, একদিনকে আমি বসে বসে আর কি এই স্টাডি করছি, গার্ড এরকম দেড়টার সময় এসে বলে যে মা সবাই চলে গেছে, তুমিও বেরিয়ে যাও। আমি এবারে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আর কি ওটা নিয়ে পড়ছিলাম, আর আমার একটা স্বভাব আছে যে যতক্ষণ না আমি টপিকটা শেষ করবো আমি ওখান থেকে নড়বো না। এবারে আমি তখন আর কি কাকুকে আর কি রিকোয়েস্ট করি যে কাকু একদিনের জন্য একটু আমায় বেশিক্ষণ থাকতে দাও না, আমার এটা শেষ করতে হবে, আজকের মধ্যে শেষ করতে হবে, আমায় একটু প্লিজ থাকতে দাও। রিকোয়েস্ট করার পর মানে প্রথম প্রথম সে রাজি হচ্ছিল না। ওই হয় না বার কয়েক যদি এক জায়গায় রিকোয়েস্ট করি তাহলে তো একটা টাইমে এসে সে রাজি হবে, তাই না? সে রাজি হয়ে যায়। তো তারপরে সে আর আমাকে বিশেষ করে না, ঘাটায় না। সে আমাকে বলে ঠিক আছে তুমি পড়াশোনা করো, তুমি তাহলে যখন চাও তখনই তুমি যেতে পারো, বাট চেষ্টা করবে 3টের আগে বেরিয়ে যাওয়ার, মিনিমাম ওটা চেষ্টা করবে, এরকম বলে। না আমি তো খুব খুশি হয়ে যাই, যাই হোক 1:30 3টে মানে 1.5 ঘন্টা এক্সট্রা তো পেয়ে গেলাম অন্তত, তাই খুশি হয়ে যাই। তো সে চলে যায়, পুরো লাইব্রেরিতে আমি একা। এবারে খানিকক্ষণ বাদে হঠাৎ করে আমি একটা সাউন্ড পাই যে আমার উল্টো দিকে একটা মেয়ে এসে বসলো। ঠিক আছে, আমার সমবয়সী, দেখে পুরো আমার সমবয়সী লাগলো। চুলটা ছোট ছোট, মানে ছোট ছোট বলতে ওই ব্লান্ট কাট হেয়ার, ওই মানে কাজ অব্দি চুল, আর জিন্স আর টপ পরে এরকম আমার উল্টো দিকে এসে বসলো। সেও ওরকম বই খুলে পড়াশোনা করছে। তারপর খানিকক্ষণ বাদে ওই পুরো যখন সবাই চলে চলে গেছে, আর কেউ নেই, খালি আমি একা, তখন সে এসে আমার পাশে বসলো। তারপরে এবার শুরুর দিকে আমরা দুজনেই মন দিয়ে পড়াশোনা করছিলাম। তারপর খানিকক্ষণ বাদে ওই হয় না পাশে বসে থাকলে একটু কথোপকথন হয়, তো আমাদের মধ্যে একটা কনভারসেশন শুরু হলো। তারপরে আমরা দুজনে অনেকক্ষণ ধরে গল্প করলাম। মানে তখন মানে আর ওর আর আমার একটা ওই ভাইবস ম্যাচ করে গেছে। ওই হয় না ফ্রেন্ডসদের মধ্যে ভাইবস ম্যাচ করে গেলে আবার গল্প ফুরাতে চায় না। তো আমাদের তখন এক জায়গায় আমরা
পড়ার থেকে বেশি গল্প করে ফেলেছি। মানে জীবনে আমি এত বেশি কথা কারোর সাথে বলিনি, আমি ওর সাথে বলে ফেললাম। ওই মানে মানে আমি নিজে রিয়েলাইজ করলাম না যে কি হলো, আমি এত কেন বললাম। পরে আমি ভাবছি ভাই এত ভালো ফ্রেন্ড আমার স্কুলেও এক্সিস্ট করে না। তো অনেক কথা শেয়ার আলোচনা করলাম, কিন্তু ওর কোনো কথা আমাকে শেয়ার করেনি। ও খুব ভালো লিসনার, ও খুব ভালো শুনছিল। আর পুরো আর ওর কথা শুনে বোঝা যাচ্ছিল ও আন্ডারস্ট্যান্ডিং, ও বুঝতে পারছে আমি যেটা বলছি, যা শেয়ার করছি সবটা ফিল করছে। তো আমার বেশ ভালো লাগলো ওকে মানে কথা শেয়ার করে। আমার মনে হলো বুকের ভেতর থেকে যেন একটা পাথর সরে গেল, এরকম একটা ব্যাপার যেটা হয় একটা ভালো ফ্রেন্ড থাকলে যে অ্যাডভান্টেজ গুলো পাওয়া যায়। তো ওরকম মানে বেস্ট ফ্রেন্ডের মতো টাইপ অফ যেন হয়ে গেল একদিনের মধ্যে। আর তার উপরে কি ওরও স্ট্রিম অফ স্টাডি সেম, ও সায়েন্সের স্টুডেন্ট, ও আর কি নিটের জন্যই প্রিপারেশন করছে, আমিও সেম নিটের জন্য প্রিপারেশন করছি। তো ব্যাপারটা আরো ভাইস ম্যাচ করে গেছে। তো সব মিলিয়ে আর কি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো তারপরে এবার গল্প করতে করতে কখন মানে 3:05 বেজে গেছে খেয়ালও করিনি। তো এবারে ওইদিকে গার্ড কাকু বলেছিল 3টে নাগাদ পর থাকতে না। ও তখন আমার মনে করেছে আরে আরে দেখ দেরি হয়ে গেল তো, অলরেডি 2:55 বাজে, বাড়ি যাবি না? কাকু বললেন না চলে যেতে, 3টের পরে থাকতে না, বাড়ি চ। ও আমার মনে করালো, যখন আমার বললো তখন আমার মনে পড়লো আরে হ্যাঁ তাই তো। আমি ওই দিকে তাকে ভাবড়ে গেছি যে আরে কোথা দিয়ে টাইম বেরিয়ে গেল টেরও পেলাম না। তো ভালো কথা, বেরিয়ে গেছি। বেরিয়ে তারপর ও আর আমি একসাথেই বেরোলাম বাইরে। বাইরে মানে লাইব্রেরিটা না বিশাল বড়, তো বাইরেও পুরো গার্ডেন, অনেকটা জায়গা জুড়ে গার্ডেন আছে। তো এই গার্ডেনের মধ্যে দিয়ে আমরা একসাথে বেরোলাম। তারপরে ও আমাকে বলছে, আর আমার লাইব্রেরি থেকে মানে পুরো ওয়াকিং ডিস্টেন্স হোম, খুব একটা অসুবিধাজনক নয়। তো ও তখন আমাকে বলছে ঠিক আছে অলমোস্ট 3টে বাজতে যায়, তুই যা আমিও বাড়ি যাই, হ্যাঁ টাটা। আমাকে ও টাটা বলে ও চলে গেল। তো আমিও তারপরে এগিয়ে গেলাম। তারপরে এগিয়ে যাওয়ার পর আমার রিয়েলাইজেশন হলো আরে আমি তো ওর নামই জিজ্ঞেস করলাম না, এতক্ষণ ধরে গল্প করলাম নামই জিজ্ঞেস করিনি। আমি তারপর পেছন ঘুরে তাকিয়ে দেখি ও অলরেডি চলে গেছে, ও নেই। তো আমি ভাবলাম যা বাবা কি হলো রে বাবা, আমি নামও জিজ্ঞেস করলাম না, এটা কিরকম হয়ে গেল। ঠিক আছে ভালো কথা, ঠিক করলাম যে পরের দিন আমি জিজ্ঞেস করলাম। ভালো, এবারে বাড়ি গেছি। তারপর পরের দিনকে আমি এসেছি লাইব্রেরিতে, ও চলে এসছে। ও পরের দিনকে বেশ তাড়াতাড়ি এসছে, মোটামুটি আগের দিন যেটা দেখলাম 1:30টার পরে এসছে, পরের দিন দেখি ও অলরেডি 12টা 12:30 নাগাদ চলে এসছে রাত্রি। ঠিক আছে, রাত্রি 12:30টার সময় চলে এসছে। তো তারপর ওকে দেখে আর কি ও এসে আগের দিন কি হয়েছিল, শুরুতেও উল্টো দিকে বসেছিল, তারপরে আমার পাশে এলো। পরের দিন আর সেটা হয়নি, ডাইরেক্ট এসে ওই যেটা হয় ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল পাশে এসে ফোন করে। তো ডাইরেক্ট আমার পাশে এসে বসে পড়েছে। তো এবারে আমরা তারপরে কথা বলছিলাম। তারপর কথা বলতে বলতে ওর ওকে আমি ওর নাম জিজ্ঞেস করি যে তোর নাম কি রে? তখন ও বলছে ওর নাম হলো সুহান। তো ভালো কথা, খুব ভালো লাগলো কথা বলে। আমরা আবার গল্প করছি, পড়াশোনাও করছি। তারপর খানিকক্ষণ বাদে গল্প করার পর আমরা মানে আমি ওর সাথে যখন গল্প করছি খানিকক্ষণ বাদে আমি নোটিস করলাম তখনও তো কিছু লোকজন আছে, সবাই তো পুরোপুরি চলে যায় 1:30টা নাগাদ। ঠিক আছে, তো কিছু লোকজন যেমন আমার উল্টো দিকে কয়েকটা ছেলে বসেছিল, মানে একটা গ্রুপ আর কি ছেলে বসেছিল, ওরা দেখে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার খানিকটা ডিস্টেন্স আর কটা মেয়ে বসেছিল, ওরা হাঁ করে লাইব্রেরির সব স্টুডেন্টরা না হাঁ করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি বুঝতে পারিনি এটা কেন তাকিয়ে আছে। আমি ভাবলাম লাইব্রেরিটাতে একটা সাইলেন্ট প্লেস, ওখানে তো গল্প টল্প করা যায় না, তো আমি গল্প করছি বলে আমাদের দিকে ওরকম তাকিয়ে আছে নাকি, আমি ওটা ভাবলাম মনে হয়। তখন ভাবলাম তাহলে বোধহয় লোকজনকে ডিস্টার্ব করে ফেলছি, না থাক ঠিক আছে। আমি তারপরে গল্প করা বন্ধ করে দিলাম ওর সাথে। তারপরে আমিও পড়া শুরু করে দিলাম, ও পড়া শুরু করে দিল। এরকম হলো। এইরকম এইটা বেশ মানে বেশ কয়েকদিন বেশ চললো এরকম। তো তারপরে যথারীতি আনা হলো তৃতীয় দিন। কি হয় তৃতীয় দিনকে আমি আর কি এরকম লাইব্রেরি গেছি। ও আমার বান্ধবীটা অ্যাজ ইউজুয়াল আসেনি তখনও। তো এবারে 12টার পরে আমি ওয়াশরুমে গেছি, লেডিস টয়লেটে। এবার লেডিস টয়লেটটা যেদিকে ওটা না একটু নিঝুম, মানে নিঝুম বলতে কি একটু অন্ধকার অন্ধকার ওই দিকটা। তো আমি গেছি টয়লেটে, গিয়ে যখন টয়লেটে
গেছি, টয়লেটে আর কি আমি শুনতে পাচ্ছি যে ইকো হচ্ছে, পাশের টয়লেটে কেউ একজন কান্নাকাটি করছে, ঠিক আছে, ননস্টপ কেঁদে যাচ্ছে, একটা মেয়ের গলা, ঠিক আছে। তো এটা শুনতে পেয়ে আমি আর কি আমার আমার কনসার্ন হলো, আমার খারাপ লাগে, এত বেশি হাওয়া করে কাঁদছে, আমার ব্যক্তিগত দিক থেকে খারাপ লেগেছে। তখন আমি বললাম, আমি তো জানি না ভেতরে কে আছে, আমি দরজার নক টক কিছু করিনি। তা আমি তখন পাশের টয়লেট থেকে বলছি যে বোন কি হয়েছে, কাঁদছিস কেন? দেখ বোন, আমি জানি না তুই কেন কাঁদছিস, কাঁদিস না। তারপরে দেখি ও কাঁদতে কাঁদতে বলছে আমি ফেল করে যাব, আমি ফেল করে যাব, আমি ডাহা ফেল করবো, এরকম এরকম বলছে। মানে অ্যাজ এ ফেল করে যাবো ওই ভয়তে কাঁদছে। ওই যেটা হয় আমাদের সবারই একটা এক্সাম ফোবিয়া একটা তো কাজ করে, ফেল করার ভয়তেই তো আমরা বেশি করে পড়াশোনা করি। তো ওরও ওইটাই হয়েছে, ও বারবার ফেল করে যাবো ফেল করে যাবো বলছে আর কাঁদছে। তো আমি বললাম আরে বোন চিন্তা করিস না, দেখ তুই ঠিক করে পড়াশোনা করেছিস তো, তুই তো পড়াশোনা তোর স্টাডির ওপর এডুকেশনের ওপর ফেথ রাখ, কনফিডেন্স রাখ, কিচ্ছু হবে না, বিশ্বাস কর, সব ঠিক থাকবে। আমি দেখিও না, আমি জানিও না, আমি নক করে না তোকে এই কথাগুলো বললাম, তারপর খানিকক্ষণ পর কারেন্ট বন্ধ হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। তারপর আমি টয়লেট থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আমি বেশ গিয়ে বসলাম আমার সিটে। সেই দিনকে আমার বান্ধবী আর আসেনি লাইব্রেরিতে পড়াশোনা করতে। তো আমার অবাক লাগলো যে আসেনি, ও আমার বলে পর্যন্ত নি যে ও আসবে না, বা ও আমার জানায়ও নি, ইভেন আমি জানিও না থাকে কোথায়, যে বাড়িতে গিয়ে খোঁজ নেবো কি হলো, আসছে না কেন, শরীরটারি খারাপ করলো কিনা। তো ঠিক আছে, এরকম খালি একদিন দুদিন না, পুরো টানা 15 থেকে 16 দিন হয়ে গেছে আমার বান্ধবী আর লাইব্রেরি আসে না। আচ্ছা, তো তখন আমার টেনশনই হয় এক প্রকার। তখন আর কি তারপরে যথারীতি আমি আর কি আমার সাথে বাকি যারা আর কি এরকম পড়াশোনা করতে আসতো ওই স্টুডেন্টস গুলোকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা সুহানি নামক মেয়েটাকে দেখেছেন? ও আসেননি, অনেকদিন হয়ে গেল, তাই চিন্তা করছিলাম। তো ওরা বলছে কই না তো। আমি তখন বললাম না, মানে আমি ভাবলাম হয়তো ওরা নাম জানে না। তখন আমি বললাম যে না, মানে আমি বলছিলাম যে যে মেয়েটা আমার সাথে, যে মেয়েটা বসে আর কি, আমি ওর কথা বলছি। তখন উনি বলছে যে তুমি তো একাই বসো, তোমার পাশে তো কেউ বসে না। তখন আমি অবাক হয়ে বললাম না, মানে আমার পাশে তো একটা মেয়ে বসে, ওই 12টা 12:30টার সময় আসে, সে বসে তো। ওরা, আমি অবাক হয়ে গেলাম, ওরা বলছে যে আমার পাশে নাকি কেউ বসে না, আমি নাকি হাওয়ায় কথা বলে যাই। আচ্ছা, আমার ওটা কৌতূহল লাগলো। তখন আমি কি করি, আমি ভাবলাম যে মেবি আমাকে কিছু একটা প্র্যাঙ্ক করছে। তা আমি কি করি, আমি লাইব্রেরি যে রেজিস্টার হয় ওই রেজিস্টার খাতাতে গিয়ে চেক করি, সবাই তো এন্ট্রি এক্সিটের টাইমটা লিখে রাখে, তো ওটা চেক করি। ওখানে সুহানের কোথাও নাম নেই। আমি ঘাবড়ে যাই, তাও আমি গিভ আপ করি না, আমি তারপর সিসিটিভি চেক করি। আমি সিসিটিভিতে দেখে ঘাবড়ে গেলাম আরো বেশি করে। তখন দেখি সত্যিকারের আমি হাওয়ার দিকে তাকিয়ে কথা বলছি, আমার পাশে কেউ নেই, বাট এই দিকে আমি কিন্তু ওকে দেখেছি। তারপরে কদিন বাদে আমি আবার যখন লাইব্রেরি যাই, আবার ওরকম কান্নার আওয়াজ পাই। আমার ওয়াশরুমে ফার্স্টে কান্নার আওয়াজ পাই, সেই যেটা আমি 15-16 দিন আগে শুনেছিলাম ওইটা। তারপরে বেরিয়ে এসে আমি আর কি ওয়াশরুম থেকে বেরিয়ে আর কি দেখি আমার প্লেসে, আমি যেখানে বসে আমার পাশে আর কি সুহানি যেখানে বসে, ওই সুহানি ওখানে এসেছে বসে। ওর মাথাটা আর কি টেবিলের সাথে ওই হেড ডাউন করে রেখেছে, রেখে ও কাঁদছে। ওকে কাঁদতে দেখে আমি তখন মিক্সড ইমোশন, আমি বুঝতে পারছি না। আমি ওকে আমি একদিকে আমার একটা গ্রাজ আছে যে কি রে বাবা, এতদিন ও বলেনি, ও আসলো না, আমি সিসিটিভি পাগলের মতো দেখছি, কোথাও ওকে দেখা যায় না, কি হলো কেসটা, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি ও একটা মানুষ, ঠিক আছে। তো আর তারপরে ও এসেছে, ও এখন আমার সাথে কাঁদছে, মানে
ভয় পেয়ে গেছি, মারাত্মক ভয় পেয়ে গেছি তখন। আর ওকে যখন টাচ করলাম পুরো ঠান্ডা ফিল করলাম আমি। মানে মানে আমার আর মনে হচ্ছে না যে ও হিউম্যান বিং, ও কোনো মানুষ। আমি তারপরে আমার প্রচন্ড জ্বর এসে যায়, টানা আমার এক নাগারে জ্বর এসে যায়। বাড়ি এসে ঢুকেছি আমি ফিভার নিয়ে, কিন্তু তবু আমি চোখের সামনে সুহানিকে আমি দেখতে পাচ্ছি। ও আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে, আমার রুমের একটা কোনায় এসে দাঁড়িয়ে আছে। তখন আমি ওকে দেখে ভয় পাচ্ছি। আবার কোথাও একটা আমি বুঝতেও পারছি না হাউ টু রিয়াক্ট। কোথাও একটা আমার মনে হচ্ছে যে আমি সাহস করে ওকে জিজ্ঞেস করি, মনে হচ্ছে যেন ও আমাকে কিছু বলতে চায়। কি বলতে চায় আমি জেনে নিই, আমার কোথাও একটা এরকম একটা ফিলিংস আসছে। এবার আমার এই যে জ্বর হয়েছে আর সেই সুহানির কথাটা আমি আমার মাকে শেয়ার করেছি। আমার মা প্রচন্ড ভয় পেয়ে যায়, আমাকে সঙ্গে সঙ্গে নিয়ার বাই একটা মসজিদে নিয়ে গিয়ে ঝাড়ায়। মৌলভী বাবা আমাকে ওই জল পোড়া দেয়, তারপরে একটা ওই ব্ল্যাক কালারের কার বেঁধে দেয়। তারপর থেকে সুহানি আমার কাছে আসে না, ও ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকে। তার আগে অব্দি ও আমার সামনে চলে আসতো, তখন তারপর থেকে আমি সুহানিকে দেখতে পাই, বাট একটা ডিস্টেন্সে। তারপরে আমাদের মৌলভী বাবা বলে সুহানি থেকে আমি রেস্কিউ পাবো না, আমাকে আমার বাবাকে আর কি আমায় নিয়ে যেতে হবে কামাখ্যা মন্দির, ওখানে গিয়ে একবার বড় করে পুজো দিয়ে আসতে হবে, তবে হয়তো একটা সলিউশন হতে পারে। তারপর কারণ সুহানি আমাকে ফলো করে করে আমার সাথে সাথেই থাকছে। আমরা কামাখ্যা মন্দিরে যাই, গিয়ে পুজো দিই, পুজো দিয়ে বাড়ি আসার পরে আর আমি সুহানিকে দেখতে পাই না। কিন্তু আবার কদিন বাদে আবার আমি দেখি আমার বাড়ির ছাদের ওপর সুহানি দাঁড়িয়ে আছে। ওর খালি আমাকে কিছু বলতে চাই, বা আমার বাড়ির বাইরে সামনে একটা গাছ আছে, ওই গাছের তলায় সুহানি দাঁড়িয়ে আছে। একদিন তারপর ফাইনালি আমি সাহস করে বাড়ি থেকে বেরিয়ে গেছি, গিয়ে সুহানিকে জিজ্ঞেস করেছি যে তুই কোথায় ডিসঅ্যাপিয়ার করে গেছিলি, তুই কোথায় থাকিস, তুই অ্যাকচুয়ালি কে, তুই আমাকে বল, তুই তো কিছু একটা বলতে চাইছিস, কি বলতে চাস তুই আমাকে বল। এরকম ওকে জিজ্ঞেস করছিল, ও আমায় কোনো উত্তর করছে না। আমার মুখের সামনে খালি আমি ওর সামনে এসে দাঁড়িয়েছি, ও আমার সামনে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর নেই ওর। তারপর হট করে আমি ফিল করি পেছন দিক দিয়ে কেউ একজন আমাকে ডাকলো, পেছন তাকিয়ে দেখে আমার মা। আর মা বলছে আমি নাকি হাওয়ার দিকে তাকিয়ে আবার কথা বলা শুরু করেছি। তারপরে সামনে তাকিয়ে দেখি সুহানি অলরেডি চলে গেছে। যখন মা এসছে সুহানি চলে গেছে। আমি জানি না আমি জানি না আমার ওকে ভয় পাওয়া উচিত, মানে আমি এটা একটা বুঝে গেছি ও হিউম্যান বিং নয়, বাট আমি জানি না হাউ টু রিয়াক্ট। ওকে আমার ভয় পাওয়া উচিত নাকি সত্যি আমার জানা উচিত যে হোয়াটস রং এক্স্যাক্টলি, মানে কি হয়েছে, কি মেসেজ দিতে এসছে আমাকে। তো এটা হলো আমার স্টোরি। বাবা, ফলো করতে করতে কত দূর, বহু দূর গেছিল মেয়েটা। এরকম অদ্ভুত না, মানে আপনি ন্যাশনাল লাইব্রেরিতে পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ করে কারোর সাথে দেখা, তার সাথে বন্ধুত্ব হওয়া, তার সাথে বহুদিন সময় কাটানো, হাসি ঠাট্টা, একসাথে বই পড়া, কিন্তু একদিন আপনি জানতে পারছেন যে আপনি হাওয়ার সাথে কথা বলছিলেন, হাওয়ার সাথে হাসছিলেন, মজা করছিলেন। আমার তো শুনে কেমন একটা গুজবাম্পস লাগছে যে যদি কোনোদিন আমার এরকম একটা বন্ধু হয়। এই জন্যেই সতর্ক থাকা খুবই দরকার। তো যাই হোক, এই ছিল আজকের এপিসোড। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ আমাদের সাথে আসছে আমাদের চ্যানেলে আরও অনেক নতুন 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 গল্প নিয়ে নতুন আপডেটস। তো ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন। শুভরাত্রি।